সে অনেককাল আগের কথা। এক ছিল চকচকপুর গ্রাম, যে গ্রামে সকালের রোদ পড়লেই সোনালি শস্যগুলো এমন ঝিলমিল করত যেন গ্রামের মোড়ল কপটচন্দ্রের টাকের চেয়েও বেশি চকচকে। এই কপটচন্দ্র ছিল এমনই ধড়িবাজ যে গভীর ঘুমের মাঝেও সে গাঁয়ের মানুষের পকেট কাটার ফন্দি আটত। চাষিরা মাঠে ঘাম ছড়িয়ে ফসল ফলাত, আর সেই ফসলের দলিল উঁচিয়ে ধূর্ত মোড়ল নির্বিকারভাবে 3 ভাগের 1 ভাগ লুটে নিত। এভাবেই তার চালাকিতে গ্রামের সবার কপাল পুড়ত, আর কপটচন্দ্রের গোলা ভরে উঠত দিনের পর দিন। বলছি কি কর্তামশাই, আজকে কি আর সূর্য আসবে না? সূর্য আসবে না মানে? সূর্যের কথা বলছি কর্তা, সূর্য। তা সূর্য কি আজ আসবে না? সূর্য নামে তো আমাদের গ্রামে কেউ নেই। তুই ঠিক কার কথা বলছিস বলতো? ও ইয়ে, একটু মিস্টাক আমি বলতে চাচ্ছিলাম যে সূর্য কি আজ উঠবে না। ভুল করে সূর্য আসবে না বলে ফেলেছি। তোর ঘটে যেন একটু মগজও নেই। কি খেয়ে তুই এত বড় হয়েছিস ভগবান জানে। কি যে বলেন কর্তা, আমি মাখন, ঘি, দুধ সবই খেয়েছি। ও হ্যাঁ, আমি তো বাদামও খেয়েছি। দূর তুই থাম তো। তোর এসব আধ পাগল কথাবার্তা শুনলে যেন শরীর চলে যায়। ঠিক এমন সময় সেখানে এসে হাজির হলো মোড়ল গিন্নি। আরে কি হলোটা কি? হ্যাঁ, কোথায় 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 কি চলে গেল? হোগো, এই কোথায় চলে গেল? তাড়াতাড়ি বলো, কি হয়েছে তোমার? এখানে কি বলদের অভাব ছিল যে আরেকটা বলদি এসে জুটলো? কি কি বললে তুমি আমাকে? ইয়ে মানে বনফুল, তুমি বনফুল, কবিতার মতো সুন্দরী। কত খেয়াল রাখো আমার। এই যে আমার জ্বলে যাওয়ার কথা শুনতেই তুমি ছুটে এসেছো। এমন গিন্নি কজনের কপালে জোটে। তাই বলো। আচ্ছা নাও নাও, তাড়াতাড়ি কথা ছেড়ে ভেতরে এসো, সকালে নাস্তা খাবে তো। আচ্ছা গিন্নি, তুমি যাও। ওরে বাবা, এবারের মতো বেঁচে গিয়েছি। কর্তা, গ্রামের সকলের কাছে আপনি বাঘ হলেও যেন গিন্নিমার কাছে আপনি একদম ভিজে বিড়াল। খুব বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। তোকে যে ওই বানটু বুড়োর জমির বিষয়টা দেখতে বলেছিলাম, তা ওখানে মোট কত জমি আছে মেপে দেখেছিস? ইয়ে মানে হ্যাঁ মোড়ল মশাই, 1 একরের মতো হবে আর কি। ওই জমিটা আমার লাগবে। গ্রামের সব জমি আমার, শুধু ওই বান্টু বুড়োর 1 একর বাদ দিয়ে। ওই জমিটাও আমি কবজা করব। যদি না করেছি তাহলে আমার নামও কপটচন্দ্র? হ্যাঁ, কপটচন্দ্র নয়। গ্রামের প্রায় সব ফসলি জমি ছিল মোড়ল কপটচন্দ্রের কবজায়। তবু তার লোভের পেট কখনোই ভরত না। এই গ্রামে থাকত বান্টু বুড়ো, একজন অসহায় সাদাসিধে বৃদ্ধ মানুষ। তার শেষ সম্বল ছিল মাত্র 1 একর জমি। কিন্তু মোড়ল ফন্দি এঁটে সেই শেষ সম্বলটুকু নিজের নামে লিখে নিতে চায়। ঠিক এমনি সময় ভারাক্রান্ত চেহারা নিয়ে মোড়লের সামনে এসে উপস্থিত হলো বান্টু বুড়ো। এ তো মেঘ না চাইতেই জল। কি ব্যাপার বান্টু খুঁড়োতে? তাই সকাল সকাল আমার কাছে? ইয়ে মানে মোড়ল মশাই, কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। একটু ডাক্তার দেখাবো ভেবেছিলাম, কিন্তু হাতে কোনো টাকা কড়ি নেই। তাই আপনার কাছে একটু সহায়তার আশায় এলাম আর কি। বেশ ভালোই করেছো এসেছো। তা বলো, আমি তোমার কি সহায়তা করতে পারি? কি ব্যাপার কর্তামশাই, আজ এত ভালো ব্যবহার করছেন এই বুড়োর সঙ্গে? ব্যাপারটা তো ঠিক মাথায় ঢুকছে না। কিরে পাড্ডু, কি ফিসফিস করছিস তুই? ইয়ে মানে ভূত, ভূত। আপনাকে কি ভূতে ধরেছে কর্তা? ওফ, চুপ, একদম চুপ। তোর বাবা যদি আমার বন্ধু না হতো, তবে তোকে যে কবেই আমার উঠান থেকে তাড়িয়ে দিতাম, বুঝতে পারতিস। তা শোনো, বলো তোমার কি দরকার? ইয়ে মানে মোড়ল মশাই, কিছু টাকা যদি ধার দিতেন। একদম খাপে খাপ মিলে গেল। যেন সোনায় সোহাগা। এই সুযোগটাই এখন কাজে লাগাতে হবে। আগে মোড়ল মশাই কিছু বললেন না যে? ইয়ে মানে হ্যাঁ, কেন নয়।
তবে তার আগে যে একটা ছোট্ট কাজ আছে। তুমি আমার কাছ থেকে টাকা নিচ্ছ, তার প্রমাণ হিসেবে আমার দেওয়া একটা কাগজে সই করতে হবে। আপনি যে সাহায্য করতে রাজি হয়েছেন এই তো অনেক কর্তা বাবু। কোথায় সই করতে হবে বলুন, আমি এখনই সই করে দিচ্ছি। এই পাড্ডু, যা তো ভেতর থেকে কাগজটা নিয়ে আয়। ওরে বাবা, এ কি জাল খাটিয়েছে! এ যেন বাঘের লেজে পা দেওয়া। মোড়ল মশাই, এখনই নিয়ে আসছি। আর তারপর পাড্ডু সেখান থেকে চলে যায়। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই সে হাতে কাগজ ও কলম নিয়ে মোড়ল আর বান্টু বুড়োর সামনে এসে উপস্থিত হয়। এই যে কর্তা, আমি নিয়ে এসেছি। দে, জলদি খুঁড়োর হাতে কাগজটা দে। আর তারপরে বান্টু বুড়ো সেই কাগজে সই করে দেয়। তার মুখে যেন এক শান্তির হাসি। তবে সত্যিই কি তার ভালো হচ্ছিল, নাকি এটা ছিল মোড়লের নতুন কোনো কৌশল? বেশ বেশ, তা এখন তুমি বাড়ি যাও, কেমন? তো বাড়ি যাব, কিন্তু মোড়ল মশাই আমার টাকাটা। টাকা? কিসের টাকা? তুমি তো তোমার সকল জমি আমার নামে লিখিয়ে দিলে, এতে আবার টাকা কিসের? এসব কি বলছেন মোড়ল মশাই? এত বড় সর্বনাশ আমার করবেন না, করবেন না এত বড় সর্বনাশ। আমার যে এই 1 একর জমি ছাড়া আর কিচ্ছুটি নেই মোড়ল মশাই, আমার যে আর কিচ্ছুটি নেই। এই পাড্ডু, এসব শুনতে আমার একদম ভালো লাগছে না। এই আপদটাকে এখান থেকে বিদায় করতো। কি হলো খুড়ো, শুনতে পেলে না কর্তা মশাই কি বললেন? যাও এখান থেকে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বান্টু বুড়োর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার এই 1 একর জমিটুকু ছাড়া আর কী বা আছে? আর আজ সেই শেষ সম্বলটুকু মোড়ল কৌশলে নিজের নামে লিখে নিল। আর তারপর মোড়ল আর তার চামচা পাড্ডুর কথা শুনে কষ্টেই অপমানে বান্টু বুড়ো মোড়ল বাড়ির উঠোন ছেড়ে চলে গেল। এদিকে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। এমন সময় কিছু শস্য নিজেদের মধ্যে কি জানি কি নিয়ে খুব গম্ভীরভাবে আলোচনা করছিল। ও বিরু, আজ কি হয়েছে জানিস? কিরে, কি হয়েছে? আমাদেরকেও কেটে ফেলতে আসছে? কিন্তু আজই কেন আসছে? কৃষকদের তো কয়েকদিন পর আসার কথা ছিল। উফ উফ, তোকে কিছু বলতে চাওয়াটাই যেন আমার দোষ। কম বুঝিস আর বেশি কথা বলিস। বুঝতে পারিনি গো, এবার বলো, আমি চুপ করে শুনছি। দাঁড়া দাঁড়া, আগে বাকিদেরও ডেকে নি। ও দাদারা, সকলে এদিকে মনোযোগ দাও। আমি একটি খোঁজ পেয়েছি। একটু আগেই আমাকে কাক কাকু খবরটা দিয়ে গেল। হ্যাঁ বলো, কি খবর আমাদেরকে বলো। আর তারপর সকল শস্য যেন একদম আগ্রহী হয়ে পড়ল খবরটি শোনার জন্য। হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। ওই লোভী দুষ্ট মোড়ল, তার কাছে গ্রামের সব জমি থাকার পরে ও আবার সে বৃদ্ধ বান্টু দাদু শেষ 1 একর জমি ও কৌশলে নিজের দখলে দিয়েছে। কি সর্বনাশ! এত ভারী অন্যায়! একে একে আমাদের সকল পূর্বপুরুষদের জমি ওই মোড়ল নিজের করে নিয়েছে, এখন আবার বান্টু দাদুরটাও। না না, এটা আমরা কিছুতেই মেনে নেব না। আমরা আর মোড়লের কোনো জমিতেই জন্ম নেব না। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আমরা আর কেউ এই গ্রামের মাটিতে জন্ম নেব না। হ্যাঁ ঠিক, আজ থেকে আমাদের সকল ফসলের ধর্মঘট শুরু। যতদিন না দুষ্ট মোড়ল সকল গরিব মানুষের জমি ফেরত দিচ্ছে, ততদিন এই গ্রামের জমিতে আর কোনো ফসল বা শস্য ফলবে না। হ্যাঁ, ফলবে না, ফলবে না। আর তারপর কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে গ্রামের সমস্ত জমি শুকিয়ে গেল এবং গ্রামে নেমে এলো চরম দুর্ভিক্ষ। দিনে দিনে মানুষদের ঘরে খাবারের অভাব শুরু হলো। গ্রামবাসীরা বুঝতে পারল দুষ্ট মোড়লের কৌশলের কারণে শস্যরাজ ধর্মঘট করেছে। শেষমেশ তাকে বলা হলো গরিবদের শস্য ফেরত দিতে ও বান্টু বুড়োর জমি ফিরিয়ে দিতে। কিন্তু মোড়ল কিছুতেই রাজি হলো না। এখন খাবারের অভাবে সেও মাঠে বসে গরুর মতো ঘাস চিবোচ্ছে, তবুও নিজের ভুল শুধরাতে রাজি নয়। এই দেখ 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 পাড্ডু, দেখ, বলি খাবারের অভাবে এই মাঠে এসে বসে গরুদের মতো ঘাস চিবোচ্ছে তো কর্তা পাবো, তবুও নিজের ভুল শুধরে গ্রামের মানুষের হক ফিরিয়ে দেবে না। চুপ করো তো গিন্নি, দেখছো না আমি একদম পেট ভরে ঘাস খাচ্ছি। আর আমি আমার নীতিতে অটল, কারো কাছ থেকে কিছু নিলে সেটা কখনোই ফেরত দিই না। এটাই মোড়ল ধপচন্দ্রের সততা।
ওরে ওটা ধপচন্দ্র নয় রে, কপটচন্দ্র হবে। ঘাস খেতে খেতে নিজের মাথাটা তো গেছেই, এখন তোর পাপের কারণে আমাদেরও ঘাস খেয়ে দিন কাটাতে হচ্ছে। মানে গরু মশাই। কি বললি তুই? কর্তামশাই, গিন্নিমা কিন্তু একদম ঠিক কথাই বলছেন। আপনি বরং গ্রামের যার যার হোক তাকে তা ফিরিয়ে দিন, নইলে শস্যরা আর ফসল দেবে না। এইভাবে চলতে থাকলে একদিন আমরা মরে যাব। কতদিন আর ঘাস গোবর এসব নিয়ে বাঁচবো? চুপ, একদম চুপ, গর্ধব কোথাকার। যা পাচ্ছিস তাই খা, নইলে এই ঘাসও তোকে খেতে দেবো না। উফ, আমি গর্দভ হতে পারি, কিন্তু এতটা নির্দয়ী নই। আপনি যা করছেন তার ফল আপনি ঠিকই পাবেন। কি রে, কি ফিসফিস করে বলছিস? না মানে ও কর্তামশাই, কিছু না কিছু না কিছু না। এই গ্রামের মানুষদের উপর করা মোড়লের অত্যাচারের কথাগুলো সহ্য করতে না পেরে এবার যেন মাঠের ঘাসেরাও একে অপরের সাথে ফিসফিস করে আলোচনা শুরু করলো। এই যে দাদারা, শুনলে তোমরা শয়তান মোড়লের কথা? হ্যাঁ, সবই তো শুনলাম। এই জন্যই তো শস্য দাদারা সবাই মিলে ধর্মঘট করেছে। এখন মনে হচ্ছে আমাদেরও ধর্মঘট করবার সময় এসে গিয়েছে। আমরা আর এই দুষ্ট মোড়লের গ্রামের মাটিতে জন্মাবো না। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আমরা আর কেউ এই গ্রামের মাটিতে জন্ম নেব না। আর তারপর ঘাসেরাও তাদের ধর্মঘট শুরু করে দেয়। ঘাসের ধর্মঘটের সঙ্গে সঙ্গে গ্রামের সব গরুর খাদ্যও বন্ধ হয়ে যায়। এর ফলে গরুগুলো দুর্বল হয়ে পড়ে আর গোবর উৎপাদনও বন্ধ হয়ে যায়। এ যেন গোবরেরও এক নীরব ধর্মঘট। এর পরিণামে গ্রামে নেমে আসে আরও ভয়াবহ দুর্ভিক্ষ। এতদিন মানুষজন কোনো মতে ঘাস আর গোবর খেয়ে বেঁচেছিল, কিন্তু এবার সেই শেষ উপায়টুকুও আর রইল না। এমনি সময় এই সব নিয়ে বটগাছের নিচে আলোচনায় মেতেছিল কিছু গ্রামবাসী। হায় হায় রে, এক তো ছিল গোবর আর ঘাসই, সেটুকু খেয়েই কোনো রকমে কটা দিন কেটেছিল। আর এখন দেখ, না মাটিতে ঘাস জন্মায়, না গরুগুলো কিছু খেতে পায়। ওরা না খেলে গোবর দেবেই বা কি করে? ক্ষুদায় পেটটা ঢোল হয়ে পাচ্ছে রে। মদন, না আছে গোবর, না আছে ঘাস, এইটুকুই তো ছিল আমাদের শেষ সম্বল। আহা, তোরা দুজন থাম তো। এভাবে হাহাকার করলে কিভাবে খাবার জোগাড় হবে? ছোট বাচ্চাদের মতো কাঁদছিস কেন? রামুদা, বাচ্চা হলে অন্তত কোলে তুলে সান্ত্বনা দিতে তুমি, কিন্তু সেই সান্ত্বনা নিয়েও বা কি হতো? এখানে তো সান্ত্বনার সঙ্গে সঙ্গে গোবরটুকুও উঠাও। সান্ত্বনা কোথায়? সান্ত্বনা সুন্দরী, আমি দেখবো, আমাকে বলো। এবার থাম তো তোরা। আর ওটা পূজার ছোট বোন সান্ত্বনা নয়, ওই মানুষটাকে সান্ত্বনা দেওয়ার কথা বলছে মদন, বুঝলি? মানে শুধু আমি ভেবেছি ওই পূজার ছোট বোন হবে। এই দুটো পাগলকে নিয়ে যে কি করব আর পারি না। তা খিদে কি শুধু তোদেরই পেটে? পুরো গ্রামটাই আজ না খেয়ে আছে। ওই মোড়ল মশাইয়ের জেদ আর জুলুমের কারণেই আমাদের এই দশা। কতবার বৈঠক সভায় বলা হয়েছিল গরিব মানুষদের হক ফিরিয়ে দিতে, কিন্তু সে তো কিছুতেই রাজি হলো না। বলে সব নাকি টাকার বিনিময়ে নিয়েছে, তাই ফেরত দেবে না। হ্যাঁ, টাকার বিনিময়ে নিয়েছিল ঠিকই, কিন্তু এখন তো শস্য থেকে ঘাস আর গোবর সবই ধর্মঘট করেছে। কারণ মোড়ল এতদিন গ্রামের মানুষের হক নিয়ে খেলেছে। হে ভগবান, ওই দুষ্ট মোড়লের পাপে আমাদের কেন শাস্তি দিচ্ছ? আর কষ্ট দিও না, কষ্ট দিও না আর। এর মধ্যে আরও দুদিন যেতে না যেতেই হঠাৎ করে গ্রামের ওপর নেমে আসে ভয়াবহ বন্যা। নদীর জল বাড়তে বাড়তে পুরো গ্রাম একেবারে ডুবো ডুবো অবস্থায় পৌঁছে যায়। চারিদিকে শুধু জল আর জল। এমনই এক হতাশ মুহূর্তে গ্রামের নদীতে ভোলা দুশ্চিন্তা নিয়ে নৌকো বেয়ে ঘাটে পৌঁছানোর চেষ্টা করছিল। ভোলা এই গ্রামের সবচেয়ে বোকা ও সরল মনের একজন জেলে ছিল। বিপদ রে বিপদ, কেন যে নদীতে নৌকা নিয়ে ঢুকেছিলাম। মরতে আসেনি বটে, কিন্তু দেখছি মরার সব আয়োজন ঠিকই হয়েছে। না পেলাম একটিও মাছ, আর না আছে বিপদ থেকে রক্ষে। এমন চরম বিপদের দিনে ভোলার মুখ দিয়ে ভুলভাল কথা ছাড়া আর কিছুই যেন বেরোচ্ছিল না। হায় ভগবান, এই জঙ্গল এই জল থেকে আমাকে একবার রেহাই দাও। এমনি তো কয়দিন ধরে না খেয়ে আছি, পেটটা এমন কাঁদছে যে মনে হচ্ছে ভেতরে ঢোল বাজাচ্ছে। আর তারপর
কোনো রকমে ভোলার নৌকাটি ঘাটে এসে ভিড়ল। কিন্তু সেই মুহূর্তেই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। হঠাৎ একটা বিশাল আকৃতির রসগোল্লা এসে সজোরে ধাক্কা খেল নৌকোটির সঙ্গে। ও মারবো, এই জলের মাঝে এত বড় রসগোল্লা! ও কোথায় তো পেট আমার, আগে আমি এটি খাই, তারপর অন্য কথা। ভগবান, আমার জন্য রসগোল্লা পাঠিয়েছ, কতদিন খাইনি আমি। হাতটা কাছে নিয়ে ভোলা রসগোল্লাটি খেতে যাবে, আর এমন সময় ঘটল। আরে থামো থামো, আমাকে খেও না, খেও না আমাকে, আমি কোনো সাধারণ রসগোল্লা নই। ভোলার কানে এলো একটি মেয়ের কণ্ঠস্বর, কিন্তু সেখানে যে কেউ ছিল না। ভূত! ও মা, ও বাবা, বাঁচাও! এই যে আমাকে ভূতে ধরেছে। আরে বোকা, আমি ভূত নই, আমার দিকে তাকাও একবার। ওরে বাবা, কোন দিকে তাকাতে বলছে? এই ভূত নয়, আরে এই যে আমাকে পেছনে ধরেছে। কেউ বাঁচাও, বাঁচাও আমায়। ওরে বোকা মানুষ, আমি হলাম জাদুই রসগোল্লা। তুমি যেটা হাতে ধরে আছো সেদিকে একবার তাকাও। অবশেষে ভোলা রসগোল্লাটির দিকে তাকালো, আর একি রসগোল্লাটি কথা বলছিল, যেন সবই এক জাদুর খেলা। কি এই রসগোল্লা কথা বলছে? কিন্তু এটা কি করে সম্ভব? আমার কাছে সবই সম্ভব গো, আমি হলাম জাদুই রসগোল্লা। আর এর মাঝে ভোলার বাঁচাও বাঁচাও আওয়াজ শুনে বন্যার জল পেরিয়ে গ্রামবাসীরা ভোলার সামনে এসে উপস্থিত হলো। তার মাঝে ছিল মোড়ল সহ তার পাড্ডুও। কি রে ভোলা, তুই এমন করে চেঁচাচ্ছিস কেন? আর এই বন্যার জলের মাঝে তুই নদীতে কি মরতে এসেছিস নাকি? রাউদা, রাউদা, দেখো 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 দেখো, আমার হাতে জাদুই রসগোল্লা গো, জাদুই রসগোল্লা। ও কর্তা, ভোলা এসব কি বলছে শুনলেন? জাদুই রসগোল্লা? ওরে থাম মাথা মোটা, আগে সবটা শুনতে দে। কি বলছিস কি? জাদুই রসগোল্লা? হ্যাঁ গো হ্যাঁ, আমি হলাম জাদুই রসগোল্লা। তোমাদের কার কি লাগবে বলো, আমি সব করতে পারি, বলো আমাকে একবার। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি এক্ষুনি বন্যার জলগুলো এই গ্রাম থেকে সরিয়ে দেখাও তো। ব্যাস এইটুকু? ঠিক আছে, আমি এখনই করে দিচ্ছি। আর এইটি বলার পর মুহূর্তেই রসগোল্লার পুরো আকৃতিটা জল জল করে উঠল, আর ঠিক নিমেষেই পুরো বন্যার জল যেন উধাও হয়ে গেল। ইয়ে হো হো রে, ইয়া। জাদু জাদু, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না, আমরা এখন সবাই পেট ভরে খেতে পারবো। এই যে মূর্খের দল, আমাকে কি তোরা চোখে দেখতে পাচ্ছিস না? আমি এই গ্রামের মোড়ল, আর এই অদ্ভুত জাদুই রসগোল্লাটা আমার। দে এদিকে দে, এখনই দে। চুপ, দুষ্টু লোক কোথাকার, একদম চুপ। আমি এই গ্রামে আসার পর থেকেই তোর সব কুকর্ম দেখছি। আজ আমি তোকে উচিত শিক্ষা দেব, তবে তার আগে আমার আরেকটা কাজ আছে। কি কাজ? জাদুই রসগোল্লা? আমি হলাম জাদুই রসগোল্লা, আমি সবই জানি। এই গ্রামের সব শস্যরা ধর্মঘট করেছে, তাই না? চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। ইয়ে, কি মজা! ওরে রে, এখন সব কষ্ট দূর হয়ে যাবে। চুপ, একদম চুপ, কিছুই ঠিক হবে না। আমি থাকতে এসব কিছুই হতে দেব না। এই পাড্ডু, এই রসগোল্লাটাকে ভোলার হাত থেকে ছিনিয়ে নে এখনই। তারপর পাড্ডু ভোলার দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু এ কি, যেতে না যেতেই তার পুরো শরীর বদলে গিয়ে পরিণত হলো একটি গরুতে। এই যেন জাদুই রসগোল্লার আরেক জাদুর খেলা। হাম্বা হাম্বা! দেখেছিস দেখেছিস, শয়তান মোড়লের চোয়ালের কি দশা হয়েছে, হ্যাঁ, রসগোল্লার জাদুর খেলায়। এত বড় স্পর্ধা, আমি এই রসগোল্লাকে ছাড়বো না, দাঁড়া। আর ঠিক তখনই জাদুই রসগোল্লার অদ্ভুত খেলার মুহূর্তের মধ্যেই
মোড়ল কপটচন্দ্র পরিণত হয়ে গেল একটি ছাগলে। এইসব কাণ্ড কারখানা দেখে তো গ্রামের মানুষ হা হা করে হাসিতে ফেটে পড়ল। কি মজা কি মজা, শয়তান মোড়ল আর তার চেলা এখন হয়েছে ছাগল, ম্যা, ম্যা। আর অন্যজন হয়েছে গরু, হাম্বা হাম্বা। হ্যাঁ, আর এভাবেই জাদুই রসগোল্লা তার জাদু দিয়ে মোড়লের সব কুকর্মের উচিত শিক্ষা দিল। তার জাদুর প্রভাবে গ্রামের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। এরপর থেকে গ্রামের মানুষ সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। মোড়ল কপটচন্দ্র যদি আগে থেকেই নিজের ভুল বুঝে গোবরদের হক আর বান্টু বুড়ো জমি ফিরিয়ে দিত, তবে শস্যদের ধর্মঘট বন্ধ হয়ে যেত, আর এত কাণ্ডও ঘটতো না। কিন্তু সে তো তা করেনি, তাই নিজের কুকর্মের ফল হিসেবেই আজ জাদুই রসগোল্লা তাকে ও তার চেলাকে ছাগল আর গরুতে রূপান্তরিত করেছে। আর এই গল্পটা যেন সকল কুকর্মকারী মানুষের জন্য একটা বড় শিক্ষা।